কনভারসেশনই রেকর্ড করে লিঙ্কগুলো পাঠাবে। একদম, তো আপনারা ইজিলি দেখতে পাবেন, তো সেই সব নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের তিনজনের ইমেল আইডিটা আপনারা পাঠিয়ে দেবেন, কারণ এগুলো প্রাইভেট ভিডিওস থাকবে, তো আপনাদের লগ ইন করে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? ইউটিউব লিঙ্ক থাকবে, একটা প্লেলিস্টও দিয়ে দেবো। সো ক্যান উই গেট স্টার্টেড? আপনাদের ভয়েস পাওয়া যাচ্ছে না, বাই দ্য ওয়ে। কল করব কি? না না, সোমনাথ আমাকে কল করেছিল। ও আচ্ছা, মাইক্রোফোনটা কাজ করছে না, বাট সোমনাথ আছে। ও আচ্ছা, সোমনাথ, যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি ওই হাত চিহ্নতে মানে ইউজ করে আপনি মানে ইয়েতে আপনি না, সোমনাথ বোধহয় অন্য জায়গা থেকে জয়েন করছেন অডিও, তো ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। সোমনাথ বোধহয় জয়েন করেছেন অডিওতে। হ্যাঁ, সোমনাথ আছে, মাইক্রোফোনটা কাজ করছে, কল করেছে। ঠিক আছে, অসুবিধা নেই। সো উইল গেট স্টার্টেড টুডে নাও। সো সেলসফোর্সের কিছু থিওরি আগে আমরা দেখি, তারপর আমরা সেলসফোর্সে যাব, ঠিক আছে? তো আমি যেটা প্রথম শুরু করতে চাই সেলসফোর্সে, সেটা হচ্ছে ইউজার টাইপ। সেলসফোর্সে আমরা তো লগ ইন করবো, সেই লগ ইনটা তার আগে বোঝার আগে আমরা জেনে নিই। জাস্ট ইউ মাইট নো অল দিস থিংস, কিন্তু আমি জাস্ট একটু আরেকবার রিফ্রেশ করে দিচ্ছি দুইজন মেমোরিজ। ঠিক আছে, একটা হচ্ছে সেলার, আর একটা হচ্ছে বায়ার। দুটো অর্গানাইজেশন ইন B2B ওয়ার্ল্ড। B2C তে যদি হয় তাহলে একটু অন্যরকম হতে পারে, এটাও দেখতে পাচ্ছি। তো আমি B2B বা B2C দুটো বিজনেস একবার ভালোভাবে দেখি। B2B যদি হয় আর B2C যদি হয়, B2B কাকে বলবো? কোম্পানি সেলিং টু কোম্পানি। B2C বলবো কোম্পানি সেলিং টু ইন্ডিভিজুয়ালস। পার্টিকুলারলি আপনাদের বিজনেস ইট ইজ মোর লাইক এ B2C বিজনেস, ইটস নট এ B2B। কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল পার্সনকে সেল করছেন আপনাদের প্রোডাক্টস। অ্যান্ড ধরুন আপনি কর্পোরেট যদি সেল করেন তাহলে ওটা B2B বিজনেস বলবো। তো there is a selling side, মানে একটা অর্গানাইজেশন আছে ডেফিনেটলি যে সেলার, আর একটা অর্গানাইজেশন হতে পারে বা একটা ইন্ডিভিজুয়াল হতে পারে যে ক্যান বি বায়ার। তাহলে এখানে কোম্পানি হবে আর এখানে হবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এটাই অনলি ডিফারেন্স, কিন্তু এই সাইডটা সবসময় কোম্পানি হচ্ছে। এবার এই সেলিং সাইড বেসিক্যালি ইউজ করবে সিআরএম, নাকি এ বায়ার সাইড উইল ইউজ দ্য সিআরএম? আপনি যদি সিআরএম বলি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ এ সফটওয়্যার to which I am basically managing my customers. সেলারই করবে, Salary করবে, absolutely. So Salesforce will be purchased by the seller. ঠিক আছে, তাহলে Salesforce as a CRM would always be with the selling side. Buyer কি seller Salesforce নিতে পারে? We'll have this discussion little later. তা আপাতত যেটা দরকার সেটা হচ্ছে seller has to manage his customer. কাস্টমার কে? কাস্টমার আসলে বায়ার। বায়ার তো ERP ইউজ করবে না, বায়ার মানে যে আপনার এই যে সেলিং সাইড তার প্রোডাক্টস কিনছে। আপনাদের প্রোডাক্ট হচ্ছে, ধরুন আপনাদের কোম্পানির নাম হচ্ছে পায়োনিয়ার। পায়োনিয়ারের প্রোডাক্ট কি? পায়োনিয়ার প্রোডাক্ট হচ্ছে আপনার যে ফ্ল্যাটস। এবার তাহলে আপনার বায়ার কি এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালস আছে বা কর্পোরেট হাউসেস আছে যারা কিনতে পারে? যদি ইন্ডিভিজুয়ালস কেনে তাহলে B2C বিজনেস করছেন আপনারা। যদি কোনো কর্পোরেট হাউস ডাইরেক্টলি কিছু অফিস টফিস কেনে বা এরম টাইপের কিছু কেনে তাহলে ওটা B2B হয়ে গেল, ঠিক আছে? সেলসফোর্স দুটো ক্ষেত্রেই ইউজ হবে, B2B বিজনেস হোক বা B2C বিজনেস হোক। তার মানে বিজনেস ইজ সেলিং টু এ বিজনেস আর বিজনেস ইজ সেলিং টু অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স। তো সেলসফোর্স বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ এ সফটওয়্যার হুইচ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য সেলিং সাইড, মানে যার প্রোডাক্ট আছে তাকে ম্যানেজ করবে, বায়ারকে ম্যানেজ করবে। এইটা হচ্ছে আমার কাস্টমার, ঠিক আছে? এবার সেলসফোর্স যখন আমি ইনস্টল করলাম, সেলসফোর্সের সফটওয়্যারটা একটা ইনস্ট্যান্স, মানে ধরুন মানে সেলসফোর্স জাস্ট লাইক জিমেল। আপনি জিমেলের প্রমেশ স্যার যখন লগ ইন করছেন ইনটু জিমেল, তার অ্যাকাউন্টে লগ ইন করছেন। আমি যখন লগ ইন করছি আমিও জিমেলে লগ ইন করছি, gmail.com। তনিমা যখন log in করছে তখনও gmail.com এ লগ ইন করছে। তিনটে লোকই লগ ইন যখন করছে তো একই URL লগ ইন করছে,
কিন্তু আমি কি কখনো প্রামাণিক স্যারের ইনবক্সে চলে যাবো, বা তনিমা কি কোনো অনিমেষ ব্যানার্জি ইনবক্সে আসতে পারবে? সম্ভব না। তাহলে জিমেল কি করছে? জিমেল আপনার লগ ইনের ওপরে বেস করে আপনাকে একটা ইনবক্স দিয়েছে। সবকটা লোকে কিন্তু জিমেলে লগ ইন করছে, কিন্তু আপনার ওই লগ ইনটা ইজ ট্যাগড উইথ এ ইনবক্স। ঠিক আছে, সেই ইনবক্সেই কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে। এই যে সলিউশনটা দেওয়া হচ্ছে, তার মানে জিমেল ইজ এ ক্লাউড প্রোডাক্ট, যেটা হচ্ছে মাল্টি টেনেন্ট আর্কিটেকচার, যেখানে একই ইউআরএল এ বিভিন্ন লোকে লগ ইন করছে, কিন্তু বেসড অন দেয়ার ক্রেডেনশিয়াল তারা তাদের স্পেসে চলে যাচ্ছে, তাদের ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছে। সেই ওয়ার্ক স্পেসটা ইনবক্স হতে পারে, সেই ওয়ার্ক স্পেসটা সেলস ফোর্সের একটা ইনস্ট্যান্স হতে পারে। এই যে সেলস ফোর্সের ইনস্ট্যান্সটাকে আমরা বলি অর্গ। এই অর্গটা কি? এই অর্গটা বেসিক্যালি এ কনফাইন্ড স্পেস বা ইনস্ট্যান্স অফ সেলসফোর্স, যেখানে খালি আপনার ডেটাই থাকবে। যেরকম আপনার ইনবক্সে আপনার ইমেল থাকে, অন্য লোকের মেল ঢুকতে পারে না, ঠিক ওই রকম অর্গে আপনার অর্গানাইজেশনের ডেটাই থাকবে। অর্গ ইজ জাস্ট স্মল শর্ট ফর্ম অফ অর্গানাইজেশন। কিন্তু এই অর্গটা কারা? অর্গটা সেলার অর্গানাইজেশন। ক্লিয়ার হচ্ছে? আমার সেলার অর্গানাইজেশন কিন্তু মাল্টিপল অর্গও নিতে পারে। আমার সেলিং অর্গানাইজেশন যদি মাল্টিপল অর্গ নেয়, তাহলে একটা অর্গ আর আরেকটা অর্গের ডেটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি একটা সেলার অর্গ, আমি একটা সেলিং অর্গানাইজেশন, পায়োনিয়ার দুটো অর্গ কেন নেবে? নিতে পারে কি? কি মনে হয়? নিতে পারে, নিতে পারে। হ্যাঁ, কেন নেব? আমি কেন নেব? এরকম সিচুয়েশন কেন? ডিফারেন্ট টাইপস অফ বায়ার্স। না না, আমি ধরুন আমি একটা সিপি চ্যানেল পার্টনারের জন্য আমি একটা আলাদা org নিয়ে আমি সেখানে আলাদা ডেটা মেনটেন করলাম, সেটা আমি নিতেই পারি। অ্যাবসলিউট। তাহলে অর্গ আমি বাইফার্কেট করতে, এটাকে বলা হয় সিঙ্গেল অর্গ স্ট্র্যাটেজি বা মাল্টি অর্গ স্ট্র্যাটেজি। আমরা অ্যাজ এ মানে সেলসফোর্স আর্কিটেক্ট, বা আপনি অ্যাজ এ সিআইও অর দ্য টেক ম্যানেজার অফ ইউর অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনে কিন্তু এটা একটা ক্রিটিক্যাল ডিসিশন মেকিং হবে যে আমি মাল্টি অর্গ নিয়ে কাজ করব নাকি সিঙ্গেল অর্গ নিয়ে কাজ করব। এই ডিসিশনটা কেন আসবে? এই ডেটা সেপারেশনটা করতে চাই কি চাই না। এবং ডেটা সেপারেশন কিন্তু একটা অর্গের মধ্যেই কিন্তু করা যায়। মাল্টিপল ডিপার্টমেন্ট ক্যান ওয়ার্ক টুগেদার, যেখানে একে আরেকজনের ডেটা দেখতে পাবে না, সেটা কিন্তু পসিবল করা। তাহলে আমি আর একটা অর্গ নেব কেন? ইউজুয়ালি আমি আরো ডিটেলে যাব একটু অ্যাডভান্স সেশনের দিকে, যে কোন জায়গায় একটা অর্গ ইউজ করবো আর কোন জায়গায় মাল্টিপল অর্গ ইউজ করবো। ঠিক আছে, এটা একটা ডিসিশন মেকিং, আমরা একটু বুঝে নিই, তারপরে আমরা এই কোয়েশ্চেন্স গুলো যাব। কিন্তু মাল্টি অর্গ স্ট্র্যাটেজি না সিঙ্গেল অর্গ স্ট্র্যাটেজি কি নিচ্ছি, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ডিসকাশন ফর এ সেলিং সাইড। ধরুন আমার একটা গ্লোবাল কোম্পানি আছে, আমার ইন্ডিয়াতে বিজনেস আছে, আমার ইউএসএ তে বিজনেস আছে, আমার বাংলাদেশে বিজনেস আছে, আমার ইউকে তে বিজনেস আছে। এই এই সময় আপনার কাছে সিঙ্গেল অর্গ স্ট্র্যাটেজি না মাল্টি অর্গ স্ট্র্যাটেজি ইউজ করবেন, সেটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, দেয়ার ইজ নো রাইট অর রং, দেয়ার ইজ এ স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা আপনাকে ডিসাইড করতে হবে। সিঙ্গেল অর্গ স্ট্র্যাটেজির কিছু প্রোজ এবং কনস আছে, মাল্টি অর্গ স্ট্র্যাটেজিরও কিছু প্রোজ এবং কনস আছে। যেটা আপনার রিকোয়ার্ড সেই অনুপাতে আপনি করবেন। একটা জিনিস বোঝানোর জন্য আমি বলছি যে সেলার ক্যান হ্যাভ মাল্টিপল সেলসফোর্স ইনস্ট্যান্স, তার মানে মাল্টিপল অর্গস থাকবে, এবং যে অর্গে বিভিন্ন ধরনের আমি কাস্টমার ম্যানেজ করতে পারবো, যে কাস্টমারের ডেটা কিন্তু ইন্টারমিঙ্গেল হচ্ছে না। এবার কিছু যদি কমন কাস্টমার থাকে সেটা পরে ডিসকাশন। ঠিক আছে, উইল কাম টু দ্যাট। আপাতত বুঝলাম, মানে বোঝা গেল? এনি কোয়েশ্চেন সো ফার? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমি ধরে নিচ্ছি আপাতত ফর সিম্পলিসিটি আমার একটাই অর্গ আছে, তার মানে একটা সেলারের একটাই অর্গ, পায়োনিয়ার যেরকম একটাই অর্গ আছে। সেই অর্গে এটাই হচ্ছে আমার সেলিং সাইডের ইনফরমেশন থাকলো। তাহলে অর্গানাইজেশনে আমি কি ইনপুট করছি? আমি কোন সেলার, কোন অর্গানাইজেশন, বেসিক্যালি তার নামে একটা সেলসফোর্স ইনস্ট্যান্স আছে। সেলসফোর্সের ওনার, এই অর্গের ওনারটা আপনি, মানে আপনার কোম্পানি। দ্য সেলার ইজ দ্য ওনার অফ দিস অর্গ। তার মানে এটা সেলসফোর্স ইনস্ট্যান্স, একটা সেলসফোর্সের স্পেস, যে স্পেসটা আপনি কন্ট্রোল করেন সেলসফোর্স সার্ভারে। ঠিক আছে, এবার আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, এদের সেলসফোর্সের যে ক্লাউড স্টোরেজে আমরা যে ডেটা যাই হোক না কেন, ওটা তো একটা ফর্ম অফ ডেটাতে স্টোর হচ্ছে।
সেলসফোর্সের ক্লাউড, তো ওরা একটা ডেটাবেস মেনটেন করে ডেফিনেটলি। সেটা কি ডেটাবেসে ওরা রাখে? সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড নয়, কিন্তু আসলে ওরাকেল। আসলে ওরাকেল, কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করে না। না, এটা একদমই সেলসফোর্সের কোনো 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 স্টেটমেন্টে কোথাও এটা ডিক্লেয়ার্ড নেই যে টেকনোলজি স্ট্যাকটা কি ওরা ইউজ করে। কিন্তু যারা ভেতরে আছে, যারা মানে ওরা বেসিক্যালি সেলসফোর্সের যারা মেকার্স, তারা ওরাকেল থেকে বেরিয়েই সেলসফোর্স অর্গানাইজেশনটা তৈরি করে। ইনফ্যাক্ট ওরাকেলেই থেকে ওরা বানাতে চেয়েছিল, কিন্তু দে হ্যাড এ ফল আউট উইথ দ্য ওরাকেল লিডারশিপ, তাই জন্য তারা বাইরে এসে বানায়। এবং ইভেনচুয়ালি ওদের টার্গেট ছিল যে ওরাকেলই কিনে নেবে ওদের কোম্পানি, কিন্তু সেলসফোর্স ফাস্ট গ্রো করে যায়, ওরাকেল আর তখন আর কিনতে পারে। তারপরে সেলসফোর্সকে মানে টেক ওভার করার জন্য মাইক্রোসফট প্রপোজাল দিয়েছে, গুগল প্রপোজাল দিয়েছে, ক্ষণে ক্ষণে আমরা এই খবরগুলো পাই। কিন্তু সেলসফোর্স এত কস্টলি হয়ে গেছে যে কেউই অ্যাকোয়ার করতে পারেনি টিল নাও। কিন্তু মাঝে মাঝে 2 বছর অন্তর অন্তরই একটা বিডিং হয় সেলসফোর্সকে অ্যাকোয়ার করা। তো এবার হচ্ছে, হ্যাঁ সরি, ওরা ডিক্লেয়ার, আমি অনেককেই জিজ্ঞেস করেছি ওদের মার্কেটিং এ যারা থাকে, কোনোভাবেই ওরা কিন্তু ডিক্লেয়ার করতে চায় না যে কি আছে। রাইট, কারণ হচ্ছে আরো ব্যাপার হচ্ছে ওদের টেকনোলজি স্ট্যাকটা কিন্তু খুব ওয়াইডলি ওরা চেঞ্জও করছে, মানে এরকম নয় যে ডিক্লেয়ার করলেও লাভ আছে। কারণ কি এখন সেলসফোর্স এডব্লিউএস এর সাথে কোলাবোরেশন করেছে, তো নতুন ডেটা সেন্টার যেগুলো তৈরি হচ্ছে সেগুলো এডব্লিউএস সার্ভারের উপরে তৈরি হচ্ছে। তো কারণ হচ্ছে সেলসফোর্স খুব কুইকলি এক্সপ্যান্ড করছে, তাই জন্য ওদের বেসিক্যালি এখন এডব্লিউএস এর সাথে কোলাবোরেট, এডব্লিউএস এর উপরে বেসিক্যালি ওরা এক্সপ্যানশন করছে। তার মানে আমাদের যে অর্গটা চলছে, সেই অর্গটা কি এডব্লিউএস এ চলছে নাকি না সেলসফোর্স ক্লাউডে নিজস্ব ক্লাউড আছে সেখানে চলছে? কোনো নোবডি উইল এভার নো। আচ্ছা, মানে একমাত্র সেলসফোর্সই জানে কোথায় চলছে। হ্যাঁ, আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার কোন সার্ভারে ওটা চলছে। হ্যাঁ, সেটা তো আমি জানি কোন সার্ভারে। আপনি কোম্পানি ইনফরমেশনে যদি যান, সেটআপের মধ্যে দেখবেন কোম্পানি ইনফরমেশন আছে, ওখানে দেখবেন ইনস্ট্যান্স লেখা আছে, ঠিক আছে? ওই ইনস্ট্যান্সে আপনি দেখতে পাবেন যে ওটা কোন সার্ভারে চলছে, ওখানে লেখা আছে পরিষ্কার। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা, আপনি এখানে গিয়ে হ্যান্ডস অন, আপনার স্ক্রিন তো আপনি দেখতে পাচ্ছেন, দুটো কি শেয়ার করা যায় একসাথে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। টেলহেডে গিয়ে এই হ্যান্ডস অন অর্গে 10টা অর্গ আপনি বানাতে পারেন। প্লেগ্রাউন্ড বলে এরা এটাকে, এগুলো সব সেলসফোর্সের ইনস্ট্যান্স আপনি বানাতে পারেন। 5 মিনিট টাইম লাগে, এখানে ক্রিয়েট প্লেগ্রাউন্ড করলে আপনি এটা বানিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি একটা ধরুন একটাই বানিয়ে দিলাম, ক্রিয়েট প্লেগ্রাউন্ড এখনই বানাবো। আমাদের এটা ব্যাচ 2034 চলছে, ক্রিয়েট করলাম। একটা প্লেগ্রাউন্ড মানে কি একটা অর্গ? এটা একটা অর্গ। ওকে, আমি প্লেগ্রাউন্ড তৈরি করেছিলাম বাট আমি বুঝতে পারিনি যে এটা অর্গ। হ্যাঁ, এই জন্যই আমি ক্লিয়ার করলাম আজকে প্রথমেই যে হোয়াট ইজ এন অর্গ। অর্গ ইজ এ ইনস্ট্যান্স অফ সেলসফোর্স, যেখানে আপনি লগ ইন করবেন, যেটা একটা কনফাইন্ড স্পেস, যেখানে আপনার ডেটাই থাকবে আর কেউ ওখানে ঢুকতে পারবে। ইনবক্সের মতো ধরে নিন। ইনবক্সের থেকে এটার মধ্যে তফাৎ এটাই, একটা ইনবক্সে একটা লোকই ঢুকতে পারে, মানে একটা ইউজার একটা ইনবক্সে ম্যাপ থাকে, মাল্টিপল ইউজার একটা ইনবক্সে ম্যাপ হয় না। কিন্তু একটা অর্গে মাল্টিপল ইউজার ক্যান বি ম্যাপড, ঠিক আছে? তার মানে কি হলো? তার মানে হলো একটা অর্গে মাল্টিপল পিপল ক্যান শেয়ার দেয়ার ডেটা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাবো, আমরা এখানে কোম্পানিতে গেলাম, কোম্পানি ইনফরমেশনে গেলে আপনি দেখতে পাবেন এখানে দুটো জিনিস খুব ক্রিটিক্যাল। এটা হচ্ছে সেলসফোর্স অর্গানাইজেশন আইডি, তার মানে এই অর্গের আইডিটা কি, এটা একটা ইউনিক অর্গ আইডি, যেটা দিয়ে সেলসফোর্স আইডেন্টিফাই করে আপনার অর্গটা কোনটা, ঠিক আছে? প্রি অর্গ যেটা সেলসফোর্স দেয় প্র্যাকটিস করার জন্য, তার নাম হচ্ছে ডেভেলপার এডিশন। আর এটা কোন সার্ভারে চলছে? ইন্ডিয়া সার্ভারে চলছে 134, ঠিক আছে? এরকম কত সার্ভার আছে সেগুলো সব ডিটেল পাবেন আপনি trust.salesforce.com এ গেলে। এই সার্ভারে আপনার যেটা সার্ভার আছে আপনি ঢুকে দেখতে পাবেন, এই ইনস্ট্যান্সটা কপি করবেন। কপি করে আপনি যদি এটার সার্ভার ডিটেলস দেখতে চান, এটা পেস্ট করে দিলে
এই সার্ভারে কি ঘটছে না ঘটছে সব ডিটেল সেলসফোর্স আপনাকে দেখায়। দেখুন এটা হিস্ট্রি, এইটা মেইনটেনেন্স, এখানে আরো ডিটেল পেয়ে যাবেন যে কি হচ্ছে, সার্ভার মেইনটেনেন্স কবে করেছে, জুন 16 কি আপকামিং সার্ভারে, দেখুন সামার 24 রিলিজ হবে জুন 16, ঠিক আছে এই সার্ভারে, ঠিক আছে। তো ওদের কিছু প্যাচ ফ্যাচ যদি হয়, কোনো বাগ ফিক্সেস হয়, সব কিন্তু আপনি এইটাই দেখতে পাবেন। আপনাদের সার্ভারেও কি হচ্ছে না হচ্ছে, কবে আপনাদের নতুন রিলিজ আসবে সেলসফোর্সের অন ইওর সার্ভার, এটা কিন্তু আপনি ইজিলি দেখতে পাবেন। আচ্ছা, এখানে পার্সিয়াল অ্যাক্সেস দেওয়া আছে যাতে করে আমি ভিউটা দেখতে পাই, মানে কিছু কিছু কম্পোনেন্টের উপর পার্সিয়াল অ্যাক্সেস আছে। মানে সার্ভারের উপরে একটা মোটামুটি আপনার ইন্ডিকেটিভ অ্যাক্সেস আছে, কিন্তু সার্ভারের ভেতরে আপনি ঢুকতে পারবেন না। না, সার্ভারের কিছু ইনফরমেশন শেয়ার করবে আপনাকে। 1 মিনিট, একটু দরজাটা বন্ধ করে দেবে? ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের স্ক্রিনে চলে আসি। ক্লিয়ার হল তো? তাহলে আরেকটা জিনিস এখানে আর দেখে নেওয়ার পরে আমি যাবো, এখানে একটা ইউজার বলে একটা গ্রুপ আছে, ঠিক আছে। এই যে ইউজার, এইটা হচ্ছে যারা লগ ইন করছে এই অর্গে, তাই তো। এবার আমি এই যে ডেভেলপার এডিশন আপনাদের হয়, সেই ডেভেলপার এডিশনে যে আপনি যখন প্লেগ্রাউন্ডটা বানাবেন তখন অটোমেটিকলি দেখবেন একটা ইউজার তৈরি হয়ে গেছে, এটা দিয়ে আপনি লগ ইন করছেন। এটা একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল। প্রোফাইল কি জিনিস আমি ডিটেইলে আলোচনা হবে। এটা বাদ দিয়ে আরেকটা ইউজার আপনি তৈরি করতে পারেন উইথ দ্য ইউজার লাইসেন্স অফ সেলসফোর্স, ঠিক আছে। লাইসেন্সটা কি, এগুলো নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করবো। এটা আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বানাতে পারেন, এটা অন্য কোনো প্রোফাইলও আপনি দিতে পারবেন, ঠিক আছে। দিয়ে আরেকটা ইউজার আপনি বানাতে পারবেন। এগুলোতে আমরা আসবো একটু পরে, আপাতত কনসেপ্ট গুলো একটু বুঝে, ঠিক আছে। আমি আবার স্ক্রিন শেয়ার করছি, লেট মি নো ইফ ইউ আর এবল টু সি। তাহলে অর্গটা আমার কাছে ক্লিয়ার। একটা সেলিং অর্গানাইজেশন বেসিক্যালি তার একটা ইনস্ট্যান্স হবে, তার একটা অর্গ থাকবে, সে মাল্টিপল অর্গ নিতে পারে। যদি মাল্টিপল অর্গ নেয়, একটা ডেটা, একটা অর্গের ডেটা কিন্তু অন্য অর্গে দেখা যাবে না, ঠিক আছে। তার মানে একটা সেলারের কোম্পানি ইনফরমেশনটা কোথায় থাকছে, অর্গে থাকছে বেসিক্যালি। কোম্পানি ইনফরমেশন বলে একটা একটা মানে সেটআপের মধ্যে আপনি দেখতেই পাবেন, যেখানে আপনি আপনার সেলিং সাইডের কোম্পানির ডিটেল ইনফরমেশন পাবেন, যেখানে সবকিছু পাবেন, অনেক কিছু ইনফরমেশন আছে, কোন সার্ভারে চলছে, কি এডিশন, কটা লাইসেন্স কিনেছেন সেলসফোর্সে, কোন টাইপের, সেগুলো সব ডিটেল আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে কাস্টমারের ডেটাটা কোথায় থাকে? এই যে সেলসফোর্স ইনস্ট্যান্সের যে অর্গটা আছে, এই অর্গেই একটা টেবিল আছে, সেই টেবিলটার নাম অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে দ্য মেইন অবজেক্ট, যেখানে আপনার কাস্টমার ইনফরমেশন থাকে, ঠিক আছে। তাহলে B2B তে যখন হবে তখন কোম্পানি ইনফরমেশনটা অ্যাকাউন্টে থাকবে, ঠিক আছে। এবার যখন B2B আপনার বিজনেস হচ্ছে, তখন আপনি একটা কোম্পানির সাথে কাজ করছেন। কোম্পানির সাথে যখন কাজ করছেন তখন একটা কোম্পানি বলে তো কিছু হয় না, তো নন লিভিং এন্টিটি। আপনি যখন কাজ করবেন, আসলে আপনার কাস্টমারটা তো এই কোম্পানিতে কাজ করার মতন কেউ হবে বা তার মালিক হবে, তাই না। তো সামবডি হু ইজ ওয়ার্কিং ইন দিস কোম্পানি, তাহলে সেটা একটা ইন্ডিভিজুয়াল আসলে, তাই না। কিন্তু এইটা এই এই ইন্ডিভিজুয়ালটা আমরা কিন্তু অ্যাকাউন্টে স্টোর করি না, এটাকে স্টোর করি কন্ট্যাক্ট, ঠিক আছে। আপনি এখানে আবার বলি, কোম্পানি যে ইনফরমেশনটা আমরা স্টোর করি অ্যাকাউন্ট টেবিলটাতে, আর ওই কোম্পানিতে যারা এমপ্লয়ি কাজ করছে তাদেরকে স্টোর করি আমি কন্ট্যাক্ট। এটা কিন্তু কাস্টমার সাইড, তার মানে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট দুটো মিলিয়ে আমার কাস্টমার ইনফরমেশন হচ্ছে। দুটো টেবিল আছে, তাহলে স্ট্যান্ডার্ড টেবিল সেলসফোর্স দিয়ে রেখেছে, আপনি এই টেবিলটা ডিলিটও করতে পারবেন না, কিন্তু এই টেবিলে আপডেট করতে মানে এটাকে মডিফাই করতে পারবেন, সেগুলো আমি বলছি আস্তে আস্তে। মোটামুটি এনি এনি কোয়েশ্চেন সোফা? ঠিক আছে, B2B বিজনেসে আছি, B2C বিজনেসে আসি। তার মানে সেলসফোর্স সাইডে মানে সেলার সাইডে যারা এমপ্লয়ি তারা তাহলে কারা, সেটা সেলসফোর্স কোথায় স্টোর করছে? ইউজার্স। অ্যাবসলিউটলি।
ইউজার টেবিলে, সেটাও একটা স্ট্যান্ডার্ড টেবিল সেলসফোর্সে আছে, যে টেবিলে সেলার সাইডের এমপ্লয়ীদের স্টোর করা হচ্ছে, বায়ার সাইডের এমপ্লয়ীদের স্টোর করছি কন্ট্যাক্টে। ক্লিয়ার হচ্ছে? B2C বিজনেস যখন হয়, টিপিক্যালি দুটো মডেল ইউজ হয় সারা পৃথিবীতে। একটা মডেলের নাম হয় হাউসহোল্ড মডেল, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মডেল। হাউসহোল্ড মডেল মানে হচ্ছে যখন আপনার বিজনেসে ফ্যামিলি ট্র্যাক করা দরকার, টিপিক্যালি অটোমোবাইল কোম্পানি বা আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেসে টিপিক্যালি হাউসহোল্ড মডেল ট্র্যাক করা উচিত। এবার আপনি করছেন কি করছেন না সেটা পরে ডিসকাশন। টিপিক্যালি হাউসহোল্ড মডেল কেন ট্র্যাক করা উচিত? তার কারণ আপনাদের প্রোডাক্টটা আসলে সেল হচ্ছে টু এ ফ্যামিলি, ইট ইজ নট অ্যাকচুয়ালি সোল্ড টু এন ইন্ডিভিজুয়াল। এই কারণে যেমন গাড়ি বাড়ি হাউসহোল্ড মডেলে ইউজুয়ালি বিজনেস করে। যদি হাউসহোল্ড মডেলে বিজনেস করে তাহলে ফ্যামিলি ডিটেলসটা আমি অ্যাকাউন্টে স্টোর করবো আর ইন্ডিভিজুয়ালটাকে কন্ট্যাক্টে স্টোর করবো। তাহলে B2C বিজনেস করছি, কিন্তু সেখানেও কিন্তু আমার অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের একটা অদ্ভুত মডেল হচ্ছে। তার মানে কি হবে, আমার ধরুন আমি যদি ফ্যামিলি হই, আমার ব্যানার্জি হাউসহোল্ড বলে একটা অ্যাকাউন্ট তৈরি হবে, বা ব্যানার্জি ফ্যামিলি বলে একটা অ্যাকাউন্ট তৈরি হবে, তার আন্ডারে অনিমেষ ব্যানার্জি বলে একটা কন্ট্যাক্ট থাকবে। টিপিক্যালি আচ্ছা, তো এরকম ব্যানার্জি ফ্যামিলি তো অনেক কটা হতে পারে, তখন হতে পারে একদম। সেটা তো সেই এই যে এখানে ডিডুপ্লিকেশনের গল্প টল্প আসবে, সেসব নিয়ে আলোচনা করবো। একদম হতে পারে, পারফেক্ট। আমরা বহু কাস্টমার আপনাকে দেখাবো কিভাবে তারা হাউসহোল্ড মেনটেন করে। অনেক সময় স্পাউসের নামগুলোকে জুড়ে দিয়ে করে। ওকে, অনিমেষ অ্যান্ড করতা ব্যানার্জি হাউসহোল্ড, অনেক অনেক মডেল আছে যাতে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায়। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট সেপারেট টেবিল দিয়ে কিছু কিছু বিজনেস আছে যেখানে ইন্ডিভিজুয়ালি আপনি সেল করছেন, হয়তো হাজব্যান্ডকে সেল করবেন প্রপার্টি বা হাজব্যান্ডকে সেল করবেন কার, ইউ ওয়ান্ট টু ট্র্যাক হিজ ফ্যামিলি, তখন কিন্তু আপনি এই মডেলে যাবেন। অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট সেপারেট থাকবে, অ্যাকাউন্টে হাউসহোল্ডটা আসবে বা ফ্যামিলিটা আসবে, আর ইন্ডিভিজুয়াল যে পার্সনকে আপনি সেল করছেন। তার মানে সবসময় অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট মিলিয়ে কিন্তু দুটো আলাদা টেবিল, ঠিক আছে? কিন্তু দুটো মিলিয়ে কিন্তু আপনার কাস্টমার ইনফরমেশন স্টোর হচ্ছে। ক্লিয়ার? আর একটা অপশন হতে পারে যেখানে আপনি কেয়ার করেন না তার ফ্যামিলি আছে কি না আছে, হু ইজ হিজ হাজব্যান্ড ওয়াইফ, কিচ্ছু যায় আসে না, ওয়ান টু ওয়ান। টিপিক্যালি যেটা লাগে আপনার মেডিকেল ইন্ডাস্ট্রিতে, মেডিকেল ইন্ডাস্ট্রিতে অলমোস্ট এভরিথিং ইজ রিলেটেড টু ইয়োর দ্যাট পার্সন, দ্যাট পেশেন্ট। ইট ডাজ নট ম্যাটার তার ফ্যামিলিতে কে কি আছে না আছে, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি পিকচার পারফেক্ট অ্যান্ড ইউ অনলি ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্যাট পার্সন। তখন কি হয়, তখন আমরা হাউসহোল্ড আর কন্ট্যাক্ট আলাদা করে মেনটেন করি না, আমরা অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টকে মার্জ করে একটা টেবিল বানিয়ে দিই। সেটাকে বলে পার্সন অ্যাকাউন্ট। এটা কি করে এনাবল করতে হয় সেটা আমি দেখাবো। তারপর একটাই টেবিল হয়ে গেল, এবং সেই টেবিলটা আসলে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটাকে আপডেট করে দিলাম আর কন্ট্যাক্ট টেবিলটাকে ভ্যানিশ করে দিলাম। সেলসফোর্সের কোর টেবিল কিন্তু অ্যাকাউন্ট, ঠিক আছে? পুরো সেলসফোর্স দাঁড়িয়ে আছে অ্যাকাউন্টের উপরে, ঠিক আছে? তাহলে আমি অ্যাকাউন্ট যদি করে দিই, হ্যাঁ বলছি B2B তে আপনি বললেন যেটা ওই অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট, সাপোজ ধরুন মার্লিন একটা কোম্পানি B2B তে, তার যে এমপ্লয়িরা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে থাকছে, ঠিক আছে? আমি ধরে নিলাম মার্লিন ফ্যামিলি ওটা, ঠিক আছে? মার্লিন ফ্যামিলির মধ্যে যারা এমপ্লয়ি আছে তারা হচ্ছে গিয়ে কন্ট্যাক্টের মধ্যে আছে। আর B2C তে বলছেন যেটা হচ্ছে গিয়ে ব্যানার্জি ফ্যামিলি, তার মধ্যে আছে গিয়ে আপনার বাবা আছে, আপনি আছেন, আপনার ছেলে আছে। তাহলে বেসিক্যালি দুটো কিন্তু স্ট্রাকচার একই টাইপেরই তো হচ্ছে ব্যাপারটা, তাহলে আলাদা হচ্ছে সেম স্ট্রাকচার, তাই জন্যই বলছি তো একই টাইপের। আমি বলছি দুটো আলাদা ধরনের বিজনেস, কিন্তু অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের ইউজটা একটু আলাদা। টেবিলে কোনো চেঞ্জ হচ্ছে না, টেবিলে কোনো চেঞ্জ হচ্ছে না, মানে অ্যাকাউন্টে যে সবসময় যে আপনি ফ্যামিলি মানে কোম্পানি ইনফরমেশন রাখবে এরকম নয়। বেসড অন ডিফারেন্ট সিচুয়েশন বা ডিফারেন্ট বিজনেস, দি কমন ইনফরমেশন অফ দ্য কন্ট্যাক্টস আপনি অ্যাকাউন্টে রাখছেন। ফ্যামিলি হলে আমি দুটোকে আলাদা করব কেন? দুটো যদি একই রকম হয়, দুটো তো একই টাইপের স্ট্রাকচার মনে হচ্ছে। দুটো তো একই রকম নয়, কেন এটা আলাদা করছি সেটা আমি আসছি, আই উইল এক্সপ্লেইন দিস।
দুটো টেবিল আলাদা রাখা হয়েছে কেন সেটা আমি না দুটো টেবিল নিয়ে ম্যাটার করছে না। তো যেটা স্ট্রাকচার বললেন বিটুবিতে হচ্ছে কি অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আর হচ্ছে বিটুসিতে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট। বিটুবিতে করছেন যেটা হচ্ছে কি আপনি মার্লিন গ্রুপ করছেন যে তার মধ্যে এমপ্লয়িরা রাখছেন কন্ট্রাক্টের মধ্যে, আর বিটুসিতে হচ্ছে ব্যানার্জি ফ্যামিলি করছেন তার মধ্যে আপনার ফ্যামিলির লোকজন রাখছেন। দুটো যে জিনিসটা বিটুসিতে ওটা আপনি করছেন তখনই যখন আপনার ফ্যামিলিকে আপনার ট্র্যাক করা দরকার। আচ্ছা, আপনার যদি বিজনেসে ফ্যামিলিকে ট্র্যাক করার দরকার না হয় তাহলে আপনি পার্সন অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, তখন আপনি কন্ট্যাক্ট টেবিলটা ইউজ করবেন না, আপনি অ্যাকাউন্টটাকে পার্সন অ্যাকাউন্ট বানিয়ে দেবেন। তার মানে বিটুসির মধ্যে আমি কন্ট্যাক্টটা ইউজ করতে পারি নাও করতে পারি। বিটুসিতে কন্ট্যাক্ট আপনি ইউজ করতে পারেন নাও করতে পারেন, এক্স্যাক্টলি রাইট। ঠিক আছে। তো বিটুসি এ সিম্পলিফাই করে দেওয়ার জন্য পার্সন অ্যাকাউন্ট অন হয়ে গেলে অ্যাকাউন্ট টেবিলটা কি আপনি ইউজ করবেন, কন্ট্যাক্টের যা যা ফিল্ড ছিল সব অ্যাকাউন্ট টেবিলে চলে আসবে। ক্লিয়ার? তাহলে দুটো আলাদা টেবিল আপনাকে মেনটেন করতে হচ্ছে না, অ্যাকাউন্ট টেবিলটা দিয়েই আপনার সব কাজ হবে। এনি কোশ্চেন সো ফার? এনি কনফিউশন? ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। এইবার তাহলে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে কি রিলেশনশিপ সেটা একটু বুঝি। অ্যাকাউন্ট একটা স্ট্যান্ডার্ড টেবিল, কন্ট্যাক্টও একটা স্ট্যান্ডার্ড টেবিল। অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের রিলেশনশিপ, স্ট্যান্ডার্ড রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্যান বি অ্যাসোসিয়েটেড টু মাল্টিপল কন্ট্যাক্টস। মানে এই টেবিলে প্রত্যেকটা রেকর্ডের সাথে এই টেবিলে মাল্টিপল রেকর্ডের বা মাল্টিপল রোজ অ্যাসোসিয়েশন আছে। আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে একটা নেম বলে ফিল্ড আছে, এখানে ফোন বলে একটা ফিল্ড আছে, হাবি যাবে। ধরুন এই কোম্পানিটার নাম টিসিএস, এই কোম্পানির নাম সিটিএস, ফোন টোন কিছু একটা দিয়েছি হাবি যাবে। এই যে কন্ট্যাক্ট টেবিল সেখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ওটা ফোন ইননাম্বার হাবি যাবি এসব আছে। এখানে অনিমেষ ব্যানার্জি আছে, অনিমেষ ব্যানার্জি, এখানে শোভনজিৎ ঘোষ আছে। এই টেবিল এইখানে আর একটা টেবিল আছে যেটা বলা হয় অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্ট টেবিলটার কি থাকবে সব ডিটেলস আমি পরে দিচ্ছি। আমি এই টিসিএস কে এখানে অ্যাসোসিয়েট করতে পারি আর সিটিএস কে অ্যাকাউন্ট ফিল্ড হবে, রাইট, অ্যাকাউন্ট ফিল্ড তো হ্যাঁ ফিল্ড। হ্যাঁ, তাহলে চাইল্ড সাইডে আমি ধরুন সিটিএস কে দুবার লিখলাম, এই টিসিএস কে দুবার লিখলাম, তার মানে দুটো রো এই টেবিলে একটা রোর সাথে অ্যাসোসিয়েট হলো, একটা অ্যাকাউন্টের সাথে তাহলে দুটো রো অ্যাসোসিয়েট হলো। কেন? একটা কোম্পানিতে মাল্টিপল এমপ্লয়িজ কাজ করবে যাদের সাথে আপনি ডিল করবেন ফর ক্লোজিং এ ডিল, তাই জন্য দুটো আলাদা টেবিল করা হয়েছে। এটাকে আমি ডেটাবেস নর্মালাইজেশন বলবো, যেটা দিয়ে একটা মানে যেগুলো কমন ইনফরমেশন সেগুলো আমার একটা টেবিলে থাকছে, নর্মালাইজ এটা হয়ে গেল। এটা কোম্পানি ইনফরমেশন হুইচ ইজ কমন বিটুইন অল দিস পিপল। আর ইন্ডিভিজুয়াল যে পিপল গুলো ছিল যাদের ইনফরমেশন আলাদা তাদেরকে আমি মেনটেন করছি অন টেবিল। কিন্তু এটাই অ্যাসোসিয়েশনটা কিন্তু 1:many। এখানে 1:n লেখে, n মানে মেনি, n ক্যান বি এনি নাম্বার। 1:n যদি হয় তার মানে 1 to many রিলেশনশিপ। এনি কোশ্চেন? ঠিক আছে, আপাতত আজকে রিলেশনশিপটা আমরা এই পর্যন্ত 1:many মেনটেন করবো। এই 1:many রিলেশনশিপটা করতে গেলে আপনি দেখুন একটা রিলেশনশিপ ফিল্ড লাগবে অন দ্য মেনি সাইড। এটা মনে রাখার জন্য খুব একটা ভালো ইউজ আছে। আপনি যখন আই কার্ড বানান, আপনার আইডেন্টিটি কার্ডের ওপরে আপনার বাবার নাম লেখা থাকে বা মার নাম লেখা থাকে, কিন্তু বাবার আইডেন্টি কার্ডে কি ছেলের নাম লেখা থাকে? না, থাকে না। ঠিক সেই রকমই গল্প। আমি এই যে সাইডটা মেনি তাকে বলবো চাইল্ড, আর যে সাইডটা তাকে বলবো প্যারেন্ট। ঠিক আছে? তো চাইল্ডে মানে মানে ছেলের কাছে বাবার ইনফরমেশন থাকবে, বাবার কাছে ছেলের ইনফরমেশন থাকবে না। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য ওয়ে উই মেনটেন। তার মানে কি, একটা ফিল্ড থাকবে যেটা প্যারেন্টের
অ্যাসোসিয়েশনটা স্টোর করবে। এবারে এটা ডেটা টাইপ কি ফি এগুলো আমি ডিটেল এগুলো আলোচনা করবো আমরা আস্তে আস্তে। মোটামুটি বোঝাচ্ছে জন্য আমি বুঝতে পারছি যে আমার চাইল্ড সাইড টেবিলে মানে মেনি সাইড টেবিলে আমার কিন্তু ওয়ান সাইড টেবিল সাইড টেবিলের একটা ফিল্ড থাকবে, ঠিক আছে? মানে ফিল্ডটা তৈরি হবে কিন্তু চাইল্ড সাইডে, ঠিক আছে, নট অন দ্য প্যারেন্ট সাইডে, টু মেনটেন দিস অ্যাসোসিয়েশন। এনি কোয়েশ্চেন্স? ঠিক আছে। আরো একটা ধরনের রিলেশনশিপ ইউজুয়ালি 3 ধরনের হয়, 1:1, 1:many, যেটা এখন আমরা দেখলাম, আর একটা হচ্ছে many:many। 1:1 যদি কোনো রিলেশনশিপ হয়, আপনাদের ঠান্ডা মাথায় ওটা দুটো টেবিলকে মার্জ করে দেওয়া উচিত। 1:1 আলাদা টেবিলের কোনো ভ্যালু নেই। তার মানে একটা রো ইজ অ্যাসোসিয়েটেড টু অ্যানাদার রো ইন সেলসফোর্স। দুটো টেবিল আলাদা রাখার মানেটা কি, উদ্দেশ্য কি? কোনো মানে নেই, দুটো টেবিল মার্জ করে দেওয়া উচিত, ঠিক আছে? তার মানে 1:1 ইউজুয়ালি আপনি দেখতে পাবেন না ইন লাইফ। তাহলে যে রিলেশনশিপটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে 1:many রিলেশনশিপ, তার মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখতে পাবেন। আর একটা সিচুয়েশন হতে পারে যেখানে আপনি দেখবেন মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি হয়েছে। এবার মেনি টু মেনি রিলেশনশিপ কোন সিচুয়েশন হতে পারে দেখা যাক। আপনার একটা টেবিল আছে, সেলসফোর্সই দেয়, সেই টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট। এই টেবিলে কি রাখা হয়? আপনি যে মালপত্রগুলো বেচছেন সেগুলো নেম থাকবেই। ধরুন আপনাদের কোন একটা প্রজেক্টের নাম বলুন। দীপক স্যার? প্রগতি, প্রুডেন্ট প্রগতি। প্রগতি, ধরুন প্রগতি নাম দিলাম। আর আরেকটা নাম? মার্লিন আবানা। মার্লিন আবানা। ধরুন দুটো প্রোডাক্ট আছে আপনাদের, দুটো সেল হচ্ছে। এবার ধরুন আমি অত গ্র্যানুলারলি যাচ্ছি না, ওটা পরে নিয়ে আলোচনা করবো, মানে কথার কথা বলছি। আপাতত ধরুন আপনি একটা রেস্টুরেন্টে যান, আপনি রেস্টুরেন্টের যে ডিশেস গুলো হবে সেগুলো কি হবে? আমার প্রোডাক্ট হবে, তাই না? আর আপনি যখন রেস্টুরেন্টে ঢুকছেন, ঢোকার সময় আপনি প্রথম প্রোডাক্ট গুলো কোথায় দেখতে পাবেন? ঢোকার সময়? হ্যাঁ, ধরুন একটা রেস্টুরেন্টে গেলেন, ওই রেস্টুরেন্ট কি মাল বেচে বা কোন ডিশেস? হ্যাঁ, মেনু কার্ড। তাহলে মেনু কার্ডটা খুব ভাইটাল। এবার একটা অর্গানাইজেশনের মেনু কার্ড কি একটাই হবে নাকি মাল্টিপল হতে পারে? ধরেন বার্গার কিং নিয়ে ডিসকাশন করছি, বার্গার কিং এর মেনু কার্ডটা দেখবেন ওই বোর্ডে টাঙানো থাকে, আলাদা করে হাতে দেয় না আপনাকে। আপনি ঢুকলেন, বার্গার কিং এর মাথার উপরে একটা বোর্ড থাকে, ওখানে সব যত রকম ডিশ আছে সব দেখা আছে, ওইটা দেখে আপনাকে চুজ করতে হয়। তো ওই মেনু কার্ড যেটা আপনি দেখছেন ওটা তো ওদের ডিজিটাল মেনু কার্ড হয়ে গেল। ওই মেনু কার্ডটা কি একটা অর্গানাইজেশনে একটাই হবে না মাল্টিপল হতে পারে? যদি আপনি রেস্টুরেন্ট ধরেন তাহলে ডিফারেন্ট কুইজিনের জন্য ডিফারেন্ট মেনু কার্ড হতে পারে। না, এক্সাম্পল দিয়ে বলতে হবে। কি সিচুয়েশন হতে পারে যেখানে মেনু কার্ড আলাদা হতে পারে? আলাদা কান্ট্রি হলে। আলাদা কান্ট্রি হলে অ্যাবসলিউটলি। তার মানে আমার কারেন্সি ভ্যালু গুলো আলাদা। অস্ট্রেলিয়াতে আমার একটা একই হয়তো প্রোডাক্ট, কিন্তু হয়তো কারেন্সিটা আলাদা হয়েছে, তাহলে কারেন্সি টাইপের জন্য আমার মেনু কার্ড আলাদা হতে পারে। আর একটা হলো ধরুন মুম্বাইতে লোকেরা সব ভেজ খায়, তাই ভেজের আইটেম গুলোই রেখেছে, আর কলকাতায় সবাই নন ভেজ খায়, তাহলে খালি নন ভেজ আইটেম গুলোই রেখেছে, বানাই না ভেজ আইটেম গুলো, আর ওরা নন ভেজ আইটেম বানাই না। তার মানে রিজন স্পেসিফিক আইদার কারেন্সি স্পেসিফিক রিকোয়ারমেন্টের কারণে বা দামের কারণে বা মেনু কন্টেন্টের কারণে আপনার কিন্তু ডিফারেন্ট মেনু কার্ড হতে পারে, তাই না? তাহলে মেনু কার্ড গুলোর নাম কি দেবো? এখানেও একটা নেম হবে। ধরে নিন আমি নাম দিলাম, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে ইউএসএ। আপাতত কারেন্সি টাইপটাই রিজন ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার প্রগতি আর মার্লিন একই ফ্ল্যাট, কিন্তু ইন্ডিয়ান লোকেদের জন্য আপনি একরকম দেখাবেন, ইউএস লোকেদের জন্য আলাদা রকম দেখাবেন, তাই না? একজনকে ডলারে দেখাবেন, একজনকে ইন্ডিয়াতে দেখাবেন। তাহলে প্রোডাক্ট আর মেনু কার্ডের মধ্যে রিলেশনশিপ কি হলো?
প্রগতি আবানা একবার ইন্ডিয়ান ভ্যালুটা দেখাবে, একবার প্রগতি আবানা ইউএসএ ভ্যালু দেখাবে, মোর দ্যান ওয়ান। প্রগতির ইন্ডিয়া মেনু কার্ডে একটা এন্ট্রি দরকার, হ্যাঁ প্রগতি আর প্রগতির আবার একটা ইউএসএ তেও এন্ট্রি দরকার, মার্লিনের ইন্ডিয়াতেও একটা এন্ট্রি দরকার, ইউএসএ মার্লিনে আবার ইউএসএ তেও একটা এন্ট্রি দরকার। যদি এরকম একটা টেবিল হয় যেখানে every row of this side is associated to multiple rows in this side and every row of this side is associated to multiple row in this side, তার মানে one to many relationship from both sides হয়ে গেল। এটা দেখুন আবার এই সাইডটা দেখি, ইন্ডিয়াতে প্রগতিও আছে, ইন্ডিয়াতে মার্লিনও আছে, আবার ইউএসএ তে প্রগতিও আছে, ইউএসএ তে মার্লিনও আছে। তার মানে এই সাইড থেকে আবার মানে 1:many হয়ে গেল, উল্টো হতে। যখন 1:many বোথ সাইডস হয় তখনই এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে, না না কিছু বলছি। আপনি একটা কাজ করতে পারেন, এইদিকে হচ্ছে কি আরেকটা এই কলামের মধ্যে ইন্ডিয়া ইউএই, আবার একটা ইন্ডিয়া ইউএই করে প্রগতি মার্লিন আর হচ্ছে প্রগতি মার্লিন লিখে দিলেই তো একটু বোঝা যাবে জিনিসটা। না হলো না, তার মানে আপনি বলছেন দুটো আলাদা টেবিল থেকে জয়েন করে হচ্ছে কি একটা হচ্ছে টেবিল হচ্ছে রিটার্ন করবেন মেনি টু মেনি। না এটা আমি পরে টেকনিক্যালি পরে হবে ডিসকাশন, না আমি টেকনিক্যাল কোনো আলোচনাই করছি না এখানে। আচ্ছা আগে কনসেপ্ট বুঝতে হবে, লজিকটা বুঝে নিতে হবে। টেকনিক্যাল সেলসফোর্স কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা পরের ডিসকাশন, ওগুলো নিয়ে পরে আসবে। এখন কিন্তু আপাতত আমি টেকনিক্যাল কোনো আলোচনা করছি না, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে প্রোডাক্ট আর মেনুর মধ্যে রিলেশনশিপ টেকনিক্যালি কি করে ইমপ্লিমেন্ট করবো এবার আমি দেখাচ্ছি। সেলসফোর্সে দুটো টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ ডাইরেক্টলি করা যায় না। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ কি সেটা কিন্তু আপনাকে ডিরাইভ আগে বার করে নিতে হবে। যখন আপনি ডেটা মডেল বানাচ্ছেন বা অবজেক্টস তৈরি করছেন বা অবজেক্ট ইউজ করছেন, আপনাকে টেবিলগুলোর মধ্যে, আচ্ছা তার আগে এটা বলে দিই, আমার মনে হয় এটা আপনাদের জানা, তাও আরেকবার বলে দিই। টেবিল ইজ ইকুয়াল টু অবজেক্ট। সেলসফোর্সে টেবিলকে অবজেক্ট বলে, কলমকে ফিল্ড বলে, আর রোকে রেকর্ড বলে। ঠিক আছে, আমরা এই টার্মস গুলো ইউজ করবো, সেগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, কেন বলে সেটা পরে ডিসকাশন হবে। তার টেবিল আর অবজেক্ট সেম জিনিস। আমি যখন অবজেক্ট বলবো তার মানে আসলে আমি টেবিল বলছি, ফিল্ড যদি বলি তার মানে আসলে কলম বলছি, মানে কলমের হেডার, মানে কলমের নামটা। আর রেকর্ড যখন বলছি তখন মানে রো ইন দ্যাট টেবিল, তার মানে ডেটাটা। ঠিক আছে, আবার বলছি, দুটো অবজেক্টের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ যদি থাকে, সেলসফোর্স ডাইরেক্টলি দুটো অবজেক্টের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে দেয় না, বা মানে ওটা হয় না, মানে ইট ইজ নট এ মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে যদি দুটো অবজেক্ট, এই যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট আর মেনু আসলে মেনি টু মেনি রিলেশনশিপ আছে, তাহলে এটা আমি এস্টাবলিশ করবো কি করে? এটা এস্টাবলিশ করতে গেলে একটা থার্ড টেবিল লাগবে। এই টেবিলটা কি? এই টেবিলটা ইজ এ চাইল্ড অফ বোথ সাইডস। তার মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ ফ্রম বোথ সাইডস। এই টেবিলের টাইপটাকে বলে ম্যাপিং টেবিল বা ম্যাপিং অবজেক্টও বলতে পারে। এটার কাজ কি এক্ষুনি বের করে নিচ্ছি। এই টেবিলটা কিভাবে ম্যাপিং করবে দেখুন। মেনু কার্ডে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে প্রাইস, তাই তো? এবার বলুন, আমার যদি এই টেবিলটা না থাকতো, এটা ধরে নিন আমি এই টেবিলটা নেই, আমি যদি প্রাইস কম্পোনেন্টটা বা প্রাইসটা আমি বসাতাম, তাহলে প্রোডাক্ট টেবিলে বসাতাম নাকি মেনু টেবিলে বসাতাম? প্রাইসের আলাদা টেবিল হতে হবে। কেন আলাদা টেবিল হতো? ওখানে বসালে তো আমি ইন্ডিয়ার মধ্যে যদি প্রাইস ঢুকিয়ে দিই, তার মানে তো দুটো নেমের জন্য হচ্ছে কি একই ইন্ডিয়ার প্রাইস হয়ে যাবে, মার্লিনের জন্য আর প্রগতির জন্য।
তার মানে আমি জানি না কোন প্রোডাক্টের আসলে প্রাইসটা বসালাম ইন্ডিয়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা একটা থার্ড টেবিল লাগে। অনিমা আর দীপক দা ক্লিয়ার? হ্যাঁ মেনুতে আমি যদি প্রাইস বসিয়ে দিই, এইখানে যদি আমি প্রাইস বসাই ধরুন 50 লাখ টাকা, এই 50 লাখ টাকা কোন প্রোডাক্টের সেটা আমি জানি না। আমি যদি এখানে 50 লাখ টাকা বসাই তাহলে আমি এটা কোন রিজনের জন্য সেটা জানি না। তাহলে দুটো টেবিলই ইজ নট সুইটেবল টু গেট দিস ইনফরমেশন। কারণ কি এটা বসানোর জন্য আপনাকে জানতে হবে কোন প্রোডাক্ট কোন মেনু কার্ড। এই জন্য আমার একটা টেবিল চাই যে টেবিলটা এই দুটো ইনফরমেশন স্টোর করছে। ও দেখুন বসাবে প্রগতি ইন্ডিয়া, প্রগতি ইউএসএ, মার্লিন ইন্ডিয়া, মার্লিন ইউএসএ। 2:2 হয়ে গেল। এই চারটে ম্যাপিং হতে পারে। তাহলে প্রগতি ইন্ডিয়াতে 50 লাখ টাকা, প্রগতি ইউএসএ $5 মিলিয়ন, মার্লিন ইন্ডিয়া 1 কোটি টাকা, মার্লিন ইউএসএ $1 মিলিয়ন। তাহলে প্রাইসটা বসানোর খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেল। তাহলে এখানে আমায় বসাতে হচ্ছে প্রোডাক্ট আইডি বা প্রোডাক্টের ইনফরমেশনটা। এইটা একটা প্রোডাক্টের কলম হবে আর এটা একটা মেনু কার্ডের কলম হবে, তাই না? তাহলে প্রাইসটাকে আমি সেট করতে পারবো। তাহলে এটা আসলে মেনু কার্ডের হেডারটা, তাই না, বা নামটা, আর কিছুই নয়। আসলে প্রাইসটা কিন্তু মেনু কার্ডে নেই। এই যে মেনু কার্ডটা সেলসফোর্স অলরেডি দিয়ে দিয়েছে আমাদেরকে। ওটার নাম মেনু কার্ড নয়, ওটার নাম প্রাইস বুক। এই অবজেক্টটা আপনারা ইউজ করছেন না কারণ এটা সেলস ক্লাউড লাইসেন্সের আন্ডারে আসে। ঠিক আছে, এগুলো নিয়ে আরো ডিটেল আলোচনা করবো, কোন স্ট্যান্ডার্ড অবজেক্ট কোথায় কোথায় আসে। আপনার যে এডিশনটা ইউজ করছেন সেই এডিশনে আপনার খালি অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট অবজেক্টটাকেই দেখতে পাচ্ছেন, বাকি কিছু দেখতে পাচ্ছেন না। প্রোডাক্ট অবজেক্টটাও দেখতে পাচ্ছেন না, প্রাইস বুকটাও দেখতে পাচ্ছেন না। আর ম্যাপিং অবজেক্টের নেমিং কনভেনশন ইউজুয়ালি হয় বাবা মানে দুই প্যারেন্টের নামে। তার মানে এটা তো প্যারেন্ট অফ বোথ সাইডস, মানে এটা দুটো প্যারেন্ট আছে এই টেবিলটা। এই প্যারেন্টটা দুটো নামে হয়, তার মানে এটা ইউজুয়ালি নাম হয় প্রাইস বুক প্রোডাক্ট হওয়া উচিত। সেলসফোর্সে এই টেবিলটাও বানিয়ে দেওয়া আছে, এটার নাম দিয়েছে ওরা প্রাইস বুক এন্ট্রি। তাহলে কি মাল বেচছি, তার প্রাইস কোথায় স্টোর করছি, আর তার মেনু কার্ড কি হবে। মেনু কার্ডের নাম হচ্ছে প্রাইস বুক, আর প্রাইস বুক এন্ট্রি হচ্ছে আসলে যেখানে প্রাইসটা থাকছে। প্রাইস ইজ এ ক্রিটিক্যাল কম্পোনেন্ট যেটা আমরা ম্যাপিং টেবিলে স্টোর করছি, কারণ এখানে প্রোডাক্ট আর মেনু মানে প্রাইস বুকের ম্যাপিংটা আছে, দুটো ইনফরমেশন আমি পাচ্ছি, তাই জন্য আমি প্রাইসটা এখানে স্টোর করতে পারবো। এনি কোয়েশ্চেন সো ফার? ঠিক আছে, এবার ডিল নিয়ে আলোচনা করি। এবার উল্টো সাইডে প্রোডাক্টটা লিখবেন, তখন মাল বেচবেন, এটা ডিল বা অর্ডার বলুন, তাই না? এবার প্রোডাক্টও একই আছে, সেমই থাকছে, মার্লিন থাকছে আর প্রগতি থাকছে, এই দুটো প্রোডাক্ট আপনার। এবার ডিল বা অর্ডার কিভাবে হতে পারে, নানা ভাবে হতে পারে। প্রথমে জিজ্ঞেস করবো ডিল বা অর্ডার এর সাথে অ্যাকাউন্টের কি রিলেশনশিপ। ডিলে তো অ্যাকাউন্ট লাগবে, মানে কাকে মালটা বিক্রি করা হচ্ছে, কোন কাস্টমার। রিলেশনশিপ কি হবে, 1 to many না many to many? ডিলের মধ্যে হবে কি আপনার এটা হবে প্রাইমারি, এটা চাইল্ড হয়ে যাবে ডিলটা। ডিলটা উইল বি আ চাইল্ড অফ অ্যাকাউন্ট, তাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 to many রিলেশনশিপ হলো। 1 to many হবে। মেনি টু মেনি কেন নয়, মেনি টু মেনি কেন নয়? কারণ মানে একটা ডিলের সাথে অ্যাকাউন্ট তো, হুম, অ্যাকাউন্টের সাথে ডিলটা বলছেন তো? হ্যাঁ আমি বলছি ডিল আর অ্যাকাউন্টের রিলেশনশিপ। আগে অ্যাকাউন্টটা সাইডে আনি, তাহলে একটুখানি দেখতে সুবিধা হবে। এক মিনিট, প্রোডাক্টটা পরে ডিসকাস করছি, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট মাল্টিপল পারচেজ করতে পারে। একটা অ্যাকাউন্ট মাল্টিপল পারচেস করতে পারে, ঠিক আছে, আমি আসলে লিখেও দিচ্ছি। ডিল
আমি আপাতত B2B হচ্ছে, একটা TCS আছে আর CTS আছে, দুটো এখানে দেখলাম। আর এখানে ডিলের নাম দিলাম, জানুয়ারিতে অর্ডার দিলাম, জানুয়ারি অর্ডার আর ফেব্রুয়ারি অর্ডার। এবার বলুন কি রিলেশনশিপ, ওয়ান টু মেনি, কোন সাইড থেকে ওয়ান? অ্যাকাউন্টস টু ডিল, ওয়ান টু মেনি হবে। তাহলে আপনি বলছেন অ্যাকাউন্ট আর ডিল হচ্ছে 1:many রিলেশনশিপ, তাই তো? হ্যাঁ। তাহলে TCS জানুয়ারিতে একটা অর্ডার দিতে পারে, TCS ফেব্রুয়ারিতেও একটা অর্ডার দিতে পারে, CTS জানুয়ারিতে একটা অর্ডার দিতে পারে না। এটা এটা লিখলাম, ঠিক আছে। TCS জানুয়ারিতে একটা অর্ডার দিতে পারে, ফেব্রুয়ারিতে দিতে পারে। একটাই অর্ডার কি মাল্টিপল অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট হতে পারে? না, হবে কি? হতে পারে না। তার মানে রিভার্স সাইড থেকে 1:many নয়। এই যে অর্ডারটা সেটা সবসময় TCS এরই হবে বা এটা CTS এরই হবে, তাই না? কেন আপনার মার্চে হচ্ছে TCS আর একটা অর্ডার দিল? হ্যাঁ, এগ্রিড। আবার জ্যানে আবার TCS একটা অর্ডার দিল, আবার ফেব্রুয়ারিতে CTS একটা অর্ডার। তার মানে 4টে এন্ট্রি হতে পারে। তারে 1:many রিলেশনশিপ হয়ে গেল। TCS এর এইখানে দুটো রেকর্ড, CTS এর এখানে দুটো। তাহলে 1:many রিলেশনশিপ অ্যাকাউন্ট আর ডিলের মধ্যে। না, অ্যাকাউন্টের টেবিলে বেসিক জিনিস যেটা আমি যেটা বুঝলাম, অ্যাকাউন্ট যে আপনার অবজেক্টের মধ্যে ডিল আইডি কোথাও ট্যাগ করা হচ্ছে না। তাই তো বললাম, বাবার মানে বাবার কাছে ছেলের ইনফরমেশন থাকে না, থাকবে না, ছেলের কাছে বাবার ইনফরমেশন থাকে। ওটাই তো বোঝানোর চেষ্টা করছি। তার মানে 1:many রিলেশন যেখানে হবে সেখানে সবসময় চাইল্ডে আমি প্যারেন্টের আইডি মানে কলমটা পাবো, কিন্তু প্যারেন্টে গিয়ে চাইল্ডের কোনো কলম পাবো না। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে তো? এই ডিলটাও আবার সেলসফোর্স দিয়ে দিয়েছে, আপনারা ইউজ করছেন না, সেটা আপনাদের প্রবলেম। এই টেবিলটার কাকে বলে অপরচুনিটি। ঠিক আছে, ডিল টেবিলটা বা অর্ডার টেবিলটা কে বলা হয় অপরচুনিটি। এবার আবার আসি অপরচুনিটি আর প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ বলুন। এবার আমি ডিল আর ইউজ করছি না, আমি অপরচুনিটি বলছি। এটার নাম দিচ্ছি অর্ডার অফ জ্যান TCS, অর্ডার অফ ফেব্রুয়ারি TCS। আর আপনার দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে মার্লিন আর একটা হচ্ছে কি জানো একটা বললেন? না, প্রগতি। প্রগতি, হ্যাঁ। সরি, আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ, অ্যাপোলজিস ফর দ্যাট। না, বুঝতে তো পারছি। না মানে আমার ওই ট্রাভেল করে আবার বোঝাতে হবে হয়। তো অপরচুনিটি আর প্রোডাক্টের মধ্যে কি রিলেশনশিপ তাহলে? অপরচুনিটি হচ্ছে গিয়ে চাইল্ড, প্রোডাক্ট হচ্ছে গিয়ে প্যারেন্ট। তার মানে আপনি বলছেন মার্লিন প্রোডাক্টটা আমার এই অর্ডারেও থাকতে পারে, এই অর্ডারেও থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। তো প্রগতি এই অর্ডারেও থাকতে পারে, প্রগতি এই অর্ডারেও থাকতে পারে। আবার এই অর্ডারে মার্লিনও থাকতে পারে, প্রগতিও থাকতে পারে, এই অর্ডারটায় মার্লিনও থাকতে পারে, প্রগতিও থাকতে পারে। তাহলে কি হলো? 1:1 বোথ সাইড থেকে। 1:many যদি বোথ সাইড থেকে হয় তাহলে ওটা আসলে মেনি টু মেনি রিলেশনশিপ। এনি কনফিউশন? আবার রিপিট করব, বলুন। ক্লিয়ার তো? না, একটা আমি আরেকবার রিপিট করুন। অ্যাকচুয়াল প্রোডাক্ট আর অপরচুনিটির মধ্যে এটা হচ্ছে যে আলটিমেট অপরচুনিটি অবজেক্টের মধ্যে তো হচ্ছে প্রোডাক্টের আইডিটা ট্যাগ থাকে না, কিন্তু প্রোডাক্টের এই তো বোঝালাম না। অপরচুনিটির মধ্যে প্রোডাক্টের আইডি তখনই থাকবে যদি অপরচুনিটি চাইল্ড হয়। এখানে তো চাইল্ড নয়, প্রমাণই করে দিলাম যেটা মেনি টু মেনি রিলেশনশিপ। তার মানে দুটো সাইডেই দুজনেরই আইডি থাকবে না, কেন সেলসফোর্স এটা করতে দেবে না তো আপনাকে। ও আচ্ছা আচ্ছা, এই অপরচুনিটি তো আপনি যে ডিল বলছেন, অপরচুনিটি ইজ ডিল। হ্যাঁ, এখানে আবার ডিল লিখে রাখছি। হ্যাঁ, যে ডিলের মধ্যে তো হচ্ছে কি প্রোডাক্টের হচ্ছে কি নাম থাকবে না? কোন প্রোডাক্ট নিয়ে ডিল হলো? না, মানে ডিলের মধ্যে থাকবে, হ্যাঁ ঠিকই ধরেছেন, কিন্তু ডিল টেবিলে থাকবে না। তার মানে ডিল একটা, তার মানে আলাদা টেবিল বলতে চাইছেন? ডিল একটা টেবিল যেটার নাম অপরচুনিটি, কিন্তু এই অপরচুনিটি টেবিলে
আমার তো মাল্টিপল প্রোডাক্ট, একটা ডিলে তো মাল্টিপল প্রোডাক্ট যাবে। একটা ডিলে মাল্টিপল প্রোডাক্ট কি করে? একজন হচ্ছে কি প্রাণাতে কিনবে, মালিনে কিনবে, একটা আইডির এগেইনস্টে কি করে দুটো প্রোডাক্ট হচ্ছে? কর্পোরেট ডিসকাশন করছি এখানে। আপনার যদি ইন্ডিভিজুয়াল হয়, ইন্ডিভিজুয়াল আমি মাল্টিপল প্রোডাক্ট একসাথে অর্ডার দিতে পারি না? আমি দুটো ফ্ল্যাট একসাথে অর্ডার দিতে পারি না? দুটো ফ্ল্যাট একসাথে আমি অর্ডার দিতে পারি। আপনার বিজনেসটা দেখলে হবে না কিন্তু, আমি জেনারিক বোঝাচ্ছি। সেলসফোর্সটা তো জেনারিক প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের নুয়ান্সেস পরে, মানে ইন্ডাস্ট্রি নুয়ান্সেস পরে আসছে। আমি যখন একটা অর্ডার দিচ্ছি, ফ্লিপকার্টে গিয়ে আমি একটা অর্ডার দিই, আমি মাল্টিপল প্রোডাক্ট চুজ করতে পারি, আমি একটা প্রোডাক্টও চুজ করতে পারি। হ্যাঁ পারি। এবার যদি আমার, তার মানে কি হলো, আমার অর্ডারে আর প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ 1 to many হলো। একটা প্রোডাক্ট, অর্ডার অনেক কটা প্রোডাক্ট, একটা অর্ডারে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তার মানে 1 to many রিলেশনশিপ। আবার প্রোডাক্ট সাইড দেখি, প্রোডাক্ট সাইড হচ্ছে একটা প্রোডাক্ট মাল্টিপল অর্ডারে থাকতে পারে, তারপরে ওই সাইড প্রোডাক্টের সাইড থেকে 1 to many রিলেশনশিপ হয়ে গেল, তাই না? তার মানে এই প্রোডাক্টটা মার্লিনো এইতেও থাকতে পারে, আবার এতেও থাকতে পারে। তাহলে যখন 1 to many রিলেশনশিপ ফ্রম বোথ সাইডস, তাকে সেটাই হয়ে গেল মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে একটা ডিল আর প্রোডাক্টের মধ্যে কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপ, বা অপরচুনিটি আর প্রোডাক্টের মধ্যে মেনি টু রিলেশনশিপ। যেহেতু মেনি টু মেনি রিলেশনশিপ, আবার বললাম টেবিল ডাইরেক্টলি মেনি টু মেনি রিলেশনশিপ করতে পারে না, আবার একটা ম্যাপিং টেবিল চলে যাবে। এটাও সেলসফোর্স দিয়ে দিয়েছে বানিয়ে, এটার নাম অপরচুনিটি প্রোডাক্ট, বাবাদের নামে বা বাবা মার নামে। এটা অনেকে অপরচুনিটি লাইন আইটেমও বলে, এপিআই নেমটা ইনফ্যাক্ট অপরচুনিটি লাইন আইটেম। তাহলে এখানে দুটো কলাম তো মিনিমাম থাকবে, অপরচুনিটি প্রোডাক্ট, তার মানে কি থাকবে, জানুয়ারি অর্ডার মার্লিন, জানুয়ারি অর্ডার প্রগতি, ফেব্রুয়ারি অর্ডার মার্লিন, ফেব্রুয়ারি প্রগতি। হলো? এবার ডিসকাশন করি। আপনি যখন ফ্লিপকার্টে গিয়ে একটা অর্ডার দিচ্ছেন, তখন প্রোডাক্ট চুজ করার পরে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে চুজ করতে হয়। এটা কি? অ্যাড্রেস। না, ওরা তো শিপিং ফিপিং, সেগুলো ধরুন আমি লগ ইন করে রেখেছি, আমার সব ডিটেল অলরেডি সেভ করা আছে। কালার ফালার চুজ, পেমেন্ট মোড, পেমেন্ট পরে, আমি প্রোডাক্ট সিলেকশনের সময়কার কথা বলছি। কালার চুজ করতে হয়, কোন সাইজ। ধরে নিন ওটা প্রোডাক্টের অ্যাট্রিবিউট, আমার একটা প্যাকেজ প্রোডাক্টই আছে, তো আমি যখন সিলেক্ট করছি তখনই আমি প্রোডাক্টের অ্যাট্রিবিউট সিলেক্ট করে দিচ্ছি। পরে আমি যখন কার্ট, মানে ওটা কার্টে অ্যাড করতে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার থেকে নেয়, কোয়ান্টিটি। এক্স্যাক্টলি, কোয়ান্টিটিটা আমি কোন টেবিলে রাখবো? এই তিনটে টেবিলের মধ্যে 3 নম্বর টেবিলে। 3 নম্বর টেবিলে কেন রাখবো? হ্যাঁ, এই যে আপনার মার্লিন জানুয়ারিতে কখন অর্ডার দিয়েছিল, এটা তো প্রাইসের মতো ব্যাপারটা, একদম হলো প্রাইসের মতন। তাহলে প্রোডাক্টে যদি কোয়ান্টিটি বসাই, তাহলে আমি জানি না কোন অর্ডারের কোয়ান্টিটি, আর অপরচুনিটিতে যদি আমি কোয়ান্টিটি বসিয়ে দিলে আমি জানি না কোন প্রোডাক্টের কোয়ান্টিটি। তাহলে দুটো ইনফরমেশন আমার কাছে এখানেই আছে, কোন অর্ডার, কোন প্রোডাক্ট, কত কোয়ান্টিটি। 2, 1, 4, 5। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ম্যাপিং টেবিলের একটা বড় পারপাস হচ্ছে টু সেভ দ্য কোয়ান্টিটি। এটাও একটা স্ট্যান্ডার্ড টেবিল, এটার নাম হচ্ছে অপরচুনিটি প্রোডাক্ট। তাহলে আমাদের আছে না? তাহলে এতক্ষণ যে প্রোডাক্টগুলো, টেবিলগুলো নিয়ে আলোচনা করলাম, এক একটা করে লিস্ট করে নিই। অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, ইউজার, অপরচুনিটি, প্রোডাক্ট, আর কি মনে পড়ছে? দুটো ম্যাপিং টেবিল আছে, প্রাইস বুক। অপরচুনিটি আর প্রোডাক্টের ম্যাপিং টেবিলটার নাম কি? অপরচুনিটি প্রোডাক্ট। অপরচুনিটি প্রোডাক্ট, এটাতে কি ক্রিটিক্যাল ইনফরমেশন আপনি স্টোর করছেন? কোয়ান্টিটি। ফ্যান্টাস্টিক। আর প্রাইস বুক আর প্রোডাক্টের মধ্যে একটা ম্যাপিং টেবিল আছে, সেটাতে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন? প্রাইস। এটার নাম হচ্ছে প্রাইস বুক এন্ট্রি। ঠিক আছে? এটার রিলেশনশিপ 1 to many। এটা অপরচুনিটি আর প্রোডাক্টের রিলেশনশিপ মেনি টু মেনি। প্রোডাক্ট আর
ইয়েরও রিলেশনশিপ মেনি টু মেনি, প্রাইস বুকের মেনি টু মেনি, অ্যাকাউন্ট আর অপরচুনিটি হচ্ছে 1 to many। তাহলে অনেকগুলো টেবিল সম্বন্ধে আমরা জানতে পারলাম আজকে, ঠিক আছে? এই সব কটা টেবিল সেলস ক্লাউড প্রোডাক্টের আন্ডারে আসে। সেলসফোর্স এটাকে দেয়, লাইসেন্স যেটা চুজ করতে হয় সেটার নাম হচ্ছে সেলসফোর্স। আপনারা যে লাইসেন্সটা ইউজ করছেন সেটার নাম হচ্ছে সেলসফোর্স প্ল্যাটফর্ম। এটার আন্ডারে জাস্ট এই দুটো অবজেক্ট দেয়, এই তিনটে অবজেক্ট দেয়, ইউজারও থাকে। এটা প্ল্যাটফর্মে, হ্যাঁ প্ল্যাটফর্মে আপনি এই তিনটে দেখতে পাবেন। আর সেলস ক্লাউড লাইসেন্স যদি কিনতেন তাহলে আপনি এই অবজেক্টস গুলো দেখতে পাবেন। এবার যেহেতু এই অবজেক্ট গুলো নেই, আপনাদের এক্সিস্টিং ভেন্ডার এই অবজেক্টের সিমিলার কোনো একটা অবজেক্ট আপনাকে বানিয়ে দিয়েছে, কাস্টম অবজেক্ট বানিয়ে দিয়েছে, ঠিক আছে? লাইসেন্স নিয়ে আরো এগোবো, মানে ইটস এ ওশান টু লার্ন, তো কোনো প্রবলেম নেই। আপাতত সো ফার সো গুড। আমি রিলেশনশিপ গুলো, প্ল্যাটফর্মটা কি B2C এর জন্য মেনলি দেওয়া হয়? না, প্ল্যাটফর্ম দেওয়া হয় বেসিক্যালি নন সিআরএম অ্যাপ্লিকেশনস তৈরি করার জন্য। নন সিআরএম অ্যাপ্লিকেশনস বলতে যা খুশি যে কোনো সফটওয়্যার আপনি যদি বানাতে চান সেলসফোর্সের উপরে। আচ্ছা, ইন্ডিয়াতে সেলসফোর্স অ্যালাউ করে সিআরএম অ্যাপ্লিকেশন বানাতে অন প্ল্যাটফর্ম। ইন্ডিয়ার বাইরে আপনার ওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। ও, ইন্ডিয়া যেহেতু কস্ট সেনসিটিভ মার্কেট, তাই জন্য ওরা অ্যালাউ করে পার্টনারদেরকে সিআরএম বানিয়ে দিতে ইউজিং প্ল্যাটফর্ম লাইসেন্সেস। কিন্তু প্ল্যাটফর্ম আপনার যদি সেলস প্রসেস অটোমেশন হতো, সিআরএম হতো, তাহলে আপনাকে সেলস ক্লাউড বেচতে হবে আর নিতে হবে অ্যাক্রস গ্লোব। ইন ইন্ডিয়া দের ইজ অ্যান এক্সেপশন। কতদিন থাকবে আমি জানি না, এটা অন্য ডিসকাশন। আপনার যে সেলস প্রসেস এখন আছে, সেলস বা প্রি সেলসের পুরো প্রসেসটা এই শর্টটা অবজেক্টের উপরে চলে। এখানে একটা ইম্পর্টেন্ট অবজেক্ট মিসিং আছে, যেটা আমরা ডিসকাস করিনি। এই অবজেক্টটাও সেলস ক্লাউডে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে লিড, যেটা আসলে ইন্ডিভিজুয়ালসদের স্টোর করে, যেটা ভেঙে তিনটে অবজেক্ট তৈরি হয়। তিনটে অবজেক্টে তিনটে এন্ট্রি তৈরি হয়। একটার নাম হচ্ছে অ্যাকাউন্ট, একটার নাম হচ্ছে কন্ট্যাক্ট, আর একটার নাম হচ্ছে অপরচুনিটি। এটাকে বলা হয় কনভার্সন। তার লিড বলে আর একটা টেবিল আছে, স্ট্যান্ডার্ড টেবিল সেলসফোর্স দেয় সেলস ক্লাউডের সাথে। সেই টেবিলটা হচ্ছে প্রসপেক্ট, যারা এখন আপনার কাস্টমার রয়েছে, হবে কি হবে না আপনি জানেন না, বা যাদের সাথে কোনো ডিল ডিসকাশন হবে কি হবে না আপনি জানেন না। কোয়ালিফিকেশন হয়ে যাওয়ার পরে এটা আপনি কনভার্ট করে এটা নর্মালাইজ করে এই লিডের মধ্যে একটা ফিল্ড আছে যেটার নাম কোম্পানি। এই কোম্পানি ইনফরমেশন দিয়ে একটা কোম্পানি রেকর্ড তৈরি করা হয়। এই লিডের পুরো ডেটাটা ধরে কপি করে কন্ট্যাক্ট বানানো হয়, আর একটা অপরচুনিটি আপনি অপশনালি তৈরি করতে পারেন। এতক্ষণ যা দেখলাম সেটা টুক করে একটু দেখে নি সেলসফোর্সে। না, এই একটা কোশ্চেন আছে, এই লিড অবজেক্টটা তো আমাদের প্ল্যাটফর্ম লাইসেন্সে আছে না? কাস্টমাইজ লিড অবজেক্ট আপনি যেটা আছে সেটা কাস্টম লিড। এটা আমি স্ট্যান্ডার্ড লিডের কথা বলছি। আপনি কিন্তু আপনি না স্ট্যান্ডার্ড ইউজ করেন না, আপনার ইউজ করি না, বাট আছে, আপনি দেখাতে পারেন না। না মানে আমাদের এখানে না একটা করে সি লিড আছে, একটা নরমাল লিডও আছে, কিন্তু সি লিডটাই হচ্ছে আপনার কাস্টম লিড। ওই জন্য ওটা বোঝার জন্য ওরা সি লিড কাস্টম ঠিকই, কিন্তু লিড বলে একটা অবজেক্ট, স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে। লিড বলে একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে, একমাত্র অ্যাডমিন দেখতে পাবে। আপনি যদি অ্যাডমিন হন, আর অপরচুনিটি বলেও আছে, ওটা অ্যাডমিন দেখতে পাবেন। কারণ সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন অ্যাডমিন দেখতে পায়, কেন অন্য ইউজার দেখতে পায় না। কারণ আপনি যখন ঢুকবেন, ঢুকে আপনাদের অর্গে যাবেন, যদি অ্যাডমিন লাইসেন্স দিয়ে লগ ইন করেন, বা অ্যাডমিন লাইসেন্স দিয়ে লগ ইন করতে হবে আপনাকে, নাহলে দেখতে পাবেন না। আপনি সেট আপে যাবেন, এইটা হচ্ছে সেট আপ, জানেন তো সেট আপটা। এখানে ইউজার দিয়ে সার্চ করবেন, এইখানে যে দেখবেন আপনার যে লগ ইনটা আছে সেইটা যদি খোলেন, এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল থাকবে, আর ইউজার লাইসেন্সে দেখবেন লেখা আছে সেলসফোর্স। ও সিস্টেম অ্যাডমিনে আমি খেয়াল করিনি, ইউজার লাইসেন্সে সেলসফোর্স হবে কি? ইয়েস। আর আপনি যখন ইউজারে অন্য ইউজার দেখবেন, বাকি ইউজারদের যদি লগ ইনে যান, তখন তো প্ল্যাটফর্ম থাকে, এখানে দেখবেন লেখা আছে এইটা সেলসফোর্স প্ল্যাটফর্ম।
এবার প্ল্যাটফর্ম কিন্তু ওই অবজেক্টস গুলোকে অ্যাক্সেস করতে পারে না, যেগুলো আমি এখন আলোচনা করব। ঠিক আছে, এই অবজেক্টস গুলো আমি কোথায় দেখতে পাবো? আমি দেখতে পাবো এখানে দেখুন, এই যে অ্যাকাউন্ট তো সবাই দেখতে পাচ্ছে, কোর অবজেক্ট অফ সেলসফোর্স। অ্যাকাউন্টের চেয়ে ইম্পর্টেন্ট কোনো অবজেক্ট নেই। সেকেন্ড হচ্ছে আমার কন্ট্যাক্ট অবজেক্ট, সেটা দেখতে পাবেন। এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড অবজেক্ট। দেখুন এটা সেখানে টাইপে লেখা আছে স্ট্যান্ডার্ড অবজেক্ট। ঠিক আছে, এরকম দেখতে পাবেন অপরচুনিটি বলে একটা, আমরা যে টেবিলগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, অপরচুনিটি স্ট্যান্ডার্ড অবজেক্ট, তার মানে এটা ডিল অবজেক্ট। ঠিক আছে, অপরচুনিটি প্রোডাক্ট, এটা নিয়ে আলোচনা করলাম, ম্যাপিং টেবিলটা। এটা দেখুন এপিআই নামটা হচ্ছে অপরচুনিটি লাইন আইটেম। প্রোডাক্ট বলে একটা টেবিল আছে, এই দেখুন প্রোডাক্ট, অপরচুনিটি প্রোডাক্টও আছে। ঠিক আছে, সেরকম প্রাইস বুক বলে একটা টেবিল আছে। এই যে প্রাইস বুক, আর দেখবেন প্রাইস বুক এন্ট্রি বলে একটা টেবিল আছে, এই যে। ঠিক আছে, তার মানে এটা ম্যাপিং অবজেক্ট বিটুইন প্রাইস বুক অ্যান্ড প্রোডাক্ট। ঠিক আছে, যদি এই টেবিলটা একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবেন, আমি প্রাইস বুকে যাই, প্রাইস বুকে দেখবেন আপনি টেবিলগুলোর সংখ্যা খুব কম। কি দেওয়া আছে? জাস্ট এটা প্রাইস বুক নেম, নেম ফিল্ডটা ম্যান্ডেটরি ফর অল টেবলস। ঠিক আছে, নেম ইজ এ ম্যান্ডেটরি ফিল্ড। এবার এটার মধ্যে দেখুন কিছুই নেই, মানে খুব কমই ইয়ে আছে। কিন্তু আপনি যদি ইয়েতে যান, প্রাইস বুক এন্ট্রিতে যান, এটা মেনু কার্ড ছিল, মনে পড়েছে তো? প্রাইস বুক এন্ট্রিতে আমি প্রাইসটা থাকবো, এই দেখুন এইটা প্রাইস আছে, ইউনিট প্রাইস, কারেন্সি ফিল্ড। ঠিক আছে, আর এখানে দেখুন প্রাইস বুকের সাথে আর প্রোডাক্টের সাথে রিলেশনশিপস গুলো আছে। ঠিক আছে, সিমিলারলি আমি আবার যাব অপরচুনিটি প্রোডাক্ট। এখানে দেখবেন এই যে অপরচুনিটির সাথে একটা রিলেশনশিপ আর প্রোডাক্টের সাথে। ঠিক আছে, চাইল্ড অফ টু ডিফারেন্ট অবজেক্টস। এবার অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে রিলেশনশিপ ছিল, তাহলে কন্ট্যাক্টে যদি যাই, কন্ট্যাক্টে দেখবো এই অ্যাকাউন্টের সাথে আমার রিলেশনশিপ আছে। অ্যাকাউন্টে গিয়ে কিন্তু কন্ট্যাক্টের কোনো ফিল্ড নেই। ঠিক আছে, অপরচুনিটিতে প্রোডাক্টের কোনো ফিল্ড নেই, প্রোডাক্টে অপরচুনিটিতে কোনো ফিল্ড নেই, প্রাইস বুকে প্রোডাক্টের কোনো ফিল্ড নেই, প্রোডাক্টে প্রাইস বুকের কোনো ফিল্ড নেই। ক্লিয়ার হলো? আর একটা অবজেক্ট যেটা নিয়ে আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে লিড। এটাও একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট, যেটার বেসিক্যালি কনভার্ট হয়ে দেখবেন এখানে অনেকগুলো ফিল্ড আছে যেগুলো কনভার্ট হয়ে আসে। এই ফিল্ডগুলো এখানে দেখা যাচ্ছে না, ওগুলো এগুলো আসছে। যে মোট কথা একটা জিনিস হচ্ছে, এটা এখানে একটা ফিল্ড আছে, এটা কোম্পানি ফিল্ড। ঠিক আছে, এই ফিল্ডের ভ্যালুটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা হয়, আর বাকি যে ভ্যালুগুলো আছে সেইগুলো দিয়ে আমরা কন্ট্যাক্ট তৈরি করবো। আমরা দেখে নিই একটা খেলাটা। আচ্ছা, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে এই সেটআপের ভেতরে, কারণ কি আপনার কাজ হচ্ছে সেলসফোর্সকে চেঞ্জ করা, আর সেটআপের বাইরে যারা কাজ করে তারা নর্মাল ইউজার্স। নর্মাল ইউজার্স ওয়ার্ক অন ডেটা, system administrators work on metadata. What is metadata? Metadata is code or description of data. তার মানে সফটওয়্যারটা আসলে মেটাডেটা, আর সফটওয়্যারের মধ্যে যে ডেটাটা আছে সেটা ক্রিয়েট করে বেসিক্যালি রেগুলার ইউজার্স। আপনার কাজ হচ্ছে সফটওয়্যারটাকে চেঞ্জ করা যাতে রেগুলার ইউজার ইউজ করতে। এনি কোয়েশ্চেন্স? এখানে দেখবেন সেলস বলে একটা অ্যাপ আছে, এটা ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড অ্যাপ, এটার মধ্যে এই সব কটা টেবিলসের ট্যাব দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে লিড, আমি পুরো জার্নিটা দেখি একটা সেলসম্যানের, আমি এটা নর্মালি লিস্ট ভিউতে করে নিচ্ছি, এটা চেনা চেনা লাগবে। এখানে অলরেডি আছে আমার অনেক ভ্যালু ডিফল্ট। আপনি যখন অর্গ বানাবেন ও অলরেডি কিছু লিড বানিয়ে দেবে আপনাকে। আমি একটা লিড বানাই আজকে, শোভনজিৎ ঘোষ কি করে ইউজ করে আমাদের সফটওয়্যারটা সেটা দেখে নিই। আমি এইটা দীপক স্যারকে আজকে আমার লিড বানিয়েছি, ওনার সাথে এখনো কন্ট্যাক্ট করিনি, ওনার কিছু ফোন নাম্বার হয়তো আছে আমার কাছে। ইয়ে সেভ করব, কিছু স্টেজেস আছে, এটা অলরেডি এগুলো ফিল্ডস, এই যে এইটা লিড স্ট্যাটাস। ঠিক আছে, আমি অন্য ফিল্ডস চেঞ্জ করতে পারি,
আই ক্যান অফকোর্স চেঞ্জ দিস। এটাকে আমি যেই কনভার্ট মার্ক করছি তখন এই যে 3টে টেবিলে 3টে রো তৈরি করছে সেলসফোর্স। অ্যাকাউন্টের ইনফরমেশনটা দিয়ে একটা অ্যাকাউন্ট বানাচ্ছে, দীপক প্রামাণিককে কন্ট্যাক্ট বানিয়ে দিচ্ছে which is related to one to many, আর একটা অপরচুনিটি অপশনালি ক্রিয়েট করতে দিচ্ছে। আমি যদি না ক্রিয়েট করতে চাই আমি করতে পারি। আমি বলে দিচ্ছি এটা আমার মে মাসের ডিল, ঠিক আছে। আমি কনভার্ট যেই করব 3টে টেবিলে ওই লিড অবজেক্টটাকে ভেঙে দিয়ে আমি 3টে টেবিলে ইনসার্ট মারলাম। কেন মারলাম? এটা নর্মালাইজ করে দিলাম। এই অ্যাকাউন্টে আমার মাল্টিপল কন্ট্যাক্ট কাজ করে, তাই জন্য আমি যাতে এটাকে মেনটেন করতে পারি ওয়ান টু মেনি রিলেশনশিপটা। আবার অ্যাকাউন্টে মাল্টিপল অপরচুনিটি হতে পারে, তাই জন্য আমি নর্মালাইজ করে 3টে টেবিল নিয়ে চলে আসছি, ঠিক আছে। আমি যদি অ্যাকাউন্টে যাই এবার, অ্যাজ ইউজুয়াল আই ক্যান অ্যাড এ নিউ কন্ট্যাক্ট। এটা অ্যাকাউন্ট অলরেডি অ্যাসোসিয়েট আছে, কেন কি আমি এই পেজ থেকে বানাচ্ছি। আমি এই পেজ থেকে যদি না বানিয়ে কন্ট্যাক্ট ট্যাব থেকে বানাই তাহলে অ্যাসোসিয়েশনটাকে আমাকে নিজেকে বানাতে হবে। তোমাদের টাইটেল কি? মন্ডল। অ্যাকাউন্টটা এখানে নিজে আমি সার্চ করে পাইনিয়ার দিলাম, তাহলে আমার অ্যাসোসিয়েশন হয়ে গেল। যখন আমি অ্যাসোসিয়েট করলাম আমি পাইনিয়ারে গিয়ে আবার 3টে কন্ট্যাক্ট পাচ্ছি, ঠিক আছে। অপরচুনিটি আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি, অপরচুনিটি এখান থেকে করতে পারি, আবার অ্যাসোসিয়েশনটা আমাকেই করতে হবে। যদি আমি ক্রিয়েট করি এখান থেকে করলে অ্যাসোসিয়েশনটা অলরেডি ভরে থাকে, আর এখান থেকে আমাকে অ্যাসোসিয়েশনটা তৈরি করতে হবে। আমি এখান থেকে বানানোটাও একই ব্যাপার। আর এটা হচ্ছে জুন ডিল অ্যাকাউন্ট পাইনিয়ার। এখানে কিছু ফিল্ডস আছে যেগুলো মাস্ট দিয়ে আমি অপরচুনিটি তৈরি করতে পারবো। এটা যখন আমি আবার পাইনিয়ারে যাব আমার 2টো অপরচুনিটি দেখতে পাবো। তাহলে এই যে নর্মালাইজেশন হচ্ছে, এইটা হচ্ছে কাস্টমার 360। এই একটা স্ক্রিন থেকে আমি সব দেখতে পাবো আমার কাস্টমারের ডিটেইলস। এই অ্যাকাউন্টে কটা কন্ট্যাক্টের সাথে আমি কাজ করছি, কটা অফার ডিলে কাজ করছি, কটা কমপ্লেন ওরা রেজ করেছে, কটা অ্যাডিশনাল পার্টনার আমার সাথে কাজ করছে, সব। তো দ্যাট ইজ দ্য রিজন এইভাবে এই যে স্ক্রিনটা আপনি দেখছেন এটা সেলসফোর্স লাইসেন্স থেকে আসছে। সেলসফোর্স লাইসেন্স, সেলসফোর্স সিআরএম লাইসেন্সও বলে বা সেলস ক্লাউড লাইসেন্সও বলে, একই টার্ম, ঠিক আছে। তো ফার সো গুড। প্ল্যাটফর্ম লাইসেন্স আর সেলসফোর্স এর যে লাইসেন্স করছে এই দুটোর মধ্যে প্রাইসিং এর কিরকম ডিফারেন্স আছে? অ্যাপ্রক্স 1/3 প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে লাইসেন্স ভ্যারি করে 5,000 থেকে 6,000 এর মতো পার ইউজার পার মান্থ। এটা বালকে নিলে আরো কমে দেয়, ওরা 3,000 থেকে 4,000 নিয়ে চলে আসে। আর আপনার প্ল্যাটফর্ম লাইসেন্সের কস্ট হবে, আপনার প্ল্যাটফর্ম লাইসেন্সটা কস্ট ডিপেন্ড করে আপনি কটা অবজেক্ট নিয়েছেন মানে বানানোর জন্য। ওদের একটা সবচেয়ে কম দামি লাইসেন্স হচ্ছে 10টা অবজেক্টের, মানে আপনি 10টা কাস্টম অবজেক্ট বানাতে পারবেন। সেটার দাম হয় ওই 1,000 টাকা বা 1,000 টাকার নিচে পার ইউজার পার মান্থ। আর তার বেশি হতে পারে 30 অবজেক্টস 100 অবজেক্টস পর্যন্ত, সেগুলো প্রায় 2,000 থেকে 3,000 টাকার মধ্যে কাছাকাছি চলে আসে। 3,000 টাকাতে লাইসেন্স নেওয়ার চেয়ে সেলস ক্লাউড নিয়ে নেওয়াই বেটার, বুঝতে পারছেন ব্যাপারটা। তো আপনাদের লাইসেন্স কস্টটা ওটা ইউজুয়ালি এইভাবে ডিপেন্ড করে। আমরা সবসময় রেকমেন্ড করি টু গো উইথ আ ফুল সিআরএম লাইসেন্স, কেন কি তাহলে আপনি ডিফল্ট ফিচার্স ফাংশনালিটি অনেক কিছু সেলসফোর্সে পেয়ে যাবেন। মানে সেলসফোর্স লাইসেন্স আপনারা আমরা সবসময় রেকমেন্ড করি এটা, কারণ হচ্ছে বছরে 3বার নতুন নতুন ফিচার সেলসফোর্স লঞ্চ করে। এটাকে বলা হয় সামার, উইন্টার আর স্প্রিং রিলিজ। এই রিলিজে ওরা নতুন নতুন ফিচার দেয় যেটা ফর ফ্রি, এগুলো আপনারা ইজিলি অ্যাডপ্ট করতে পারেন ইন ইউর অর্গানাইজেশন। তো এই যদি আপনি প্ল্যাটফর্মে নিজে বানান তাহলে আবার আপনাকে ভেন্ডারকে এনগেজ করে ওই ফিচার্স এন্ড ফাংশনালিটি গুলোকে ইনকর্পোরেট করতে হবে, বা হয়তো অ্যালাউডই নয় কাস্টম আপডেটের জন্য। তো অনেক 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 আছে, কিন্তু আপনার রেকারিং কস্ট কম। এটা ইন্ডিয়াতে তাও এই অপশনটা আপনার কাছে আছে। এটা আপনি যদি ওয়েস্টার্ন মার্কেটে যেতেন আপনাকে সেলস ক্লাউড মানে সিআরএম বানানোর জন্য প্ল্যাটফর্ম দিত না। সেলসফোর্স এখন মার্কেটটা ক্যাপচার করার জন্য এই অপরচুনিটি গুলো দিচ্ছে, যেহেতু কস্ট সেনসিটিভ মার্কেট। তাও বিরাট ডিসকাউন্ট মানে হতেও পারে ফিউচারে যে ওই কাস্টমাইজ করতে দেবে না,
না মানে এক্সিস্টিং কাস্টমারকে জ্বালায় না, কিন্তু মানে নতুন লাইসেন্সে সেলিং এ ডাইরেক্টলি বলে দেবে, কমপ্লায়েন্স দিতে বলবে যে আর সিআরএম, মানে অলরেডি সেলসফোর্সের ডিসকাশন শুরু হয়ে গেছে যে ইন্ডিয়াতে এরপর থেকে কাস্টমারকে ডাইরেক্টলি, মানে যদি মানে আপনার সেলস প্রসেস অটোমেশনের জন্য কোনো লাইসেন্স সেল করা হয় তাহলে সেলস ক্লাউডই বেচবে, তারা প্ল্যাটফর্ম দেবেন। আসলে মানে কাস্টমার বেস একটা তৈরি করার পরে তারপরে ওরা এই ডিসিশন গুলো নিতে পারে। এটা এখন মার্কেট পেনিট্রেশনটা যেহেতু ওদের কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য ওরা অতটা অ্যাগ্রেসিভলি খেলছে না। এখন জোহো অলরেডি মার্কেট আছে, তো যেই সেলস হু হু করে মার্কেট নেবে, কারণ কি সেলসেস এর মতন অ্যাগ্রেসিভ মার্কেটিং এর কোনো কোম্পানি আমি আর লাইফ টাইমে দেখিনি। ও একটা পর একটা গিলে ফেলবে, সব গিলে ফেলার পরে তারপরে তো দে উইল দেন মনোপলাইজ এন্ড দেন দে উইল সে দিস ইজ দ্য ওয়ে উই ওয়ান্ট টু। আর প্রিমিয়াম প্রোডাক্ট সবাই দেবেও, একবার দে গেট ইউজ টু সেলসফোর্স দে উইল নট গো এনি। আচ্ছা একটা কথা বলুন আমাকে, এই যে ধরুন আমাদের পায়োনিয়ার ব্যাপারটা, ঠিক আছে? তো আচ্ছা রেকর্ডিংটা আমি বন্ধ করে দিই। হ্যাঁ বন্ধ।